22 আগস্ট 2022 মোবাইল ফোনে রেকর্ড হওয়া 12 সেকেন্ডের এই ভিডিও ক্লিপ দেখেতে সাধারণ কাপল ভ্লগের মতো মনে হলেও এখানে আসার কারণ ছিল সেই জুস চ্যালেঞ্জ যা খেলতে গ্রীষ্মা শেরনের সঙ্গে এসেছিল। সেখানে পৌঁছানোর পর শেরন নিজের মোবাইল ফোন দিয়ে ভিডিও রেকর্ড করতে শুরু করে এবং গ্রীষ্মাকে জিজ্ঞাসা করে যে এই চ্যালেঞ্জ আসলে কি। গ্রীষ্মা হাতে দুটি ম্যাঙ্গো ফ্লেভারের জুসের বোতল ধরে হাসতে হাসতে শেরনকে ভিডিও রেকর্ডিং বন্ধ করতে বলে, কিন্তু শেরন আবারও জানতে চায়, তুমি আসলে এতে কি করতে চলেছ? গ্রীষ্মা হেসে উত্তর দেয়, এটা তো একটা জুস চ্যালেঞ্জ যা আমাকে খেলতে হবে, কিন্তু আগে রেকর্ডিং বন্ধ করো। দুর্ভাগ্যবশত রেকর্ডিং বন্ধ হয়ে যায়, কিন্তু যা শুরু হয় তা ছিল ষড়যন্ত্রের সেই অধ্যায় যা ভালোবাসা, বিশ্বাস ও স্বপ্নকে চূর্ণবিচূর্ণ করে দেয়। এটি এক এমন ঘটনা হয়ে ওঠে যার কারণে আদালত এটিকে রেয়ারেস্ট অব দ্য রেয়ার কেস হিসেবে ঘোষণা করে। এই ভিডিও রেকর্ডিং সেই ষড়যন্ত্রের প্রমাণ যা দেখলে আপনার পা তলা থেকে মাটি সরে যাবে। জুস চ্যালেঞ্জের 10 মাস আগে অক্টোবর 2021 কেরালার তিরুবনন্তপুরমে বাসের সিটে বসে থাকা গ্রীষ্মাকে প্রথমবার দেখেই শেরনের মনে হয় যেন সবকিছু এক মুহূর্তের জন্য থমকে গেছে। গ্রীষ্মাকে দেখেই শেরনের মনে হয়েছিল হয়তো এটাই প্রথম দেখার প্রেম। অন্যদিকে তামিলনাড়ুর কন্যাকুমারীর 22 বছরের গ্রীষ্মা মুসলিম আর্টস কলেজে ইংরেজি সাহিত্যে পোস্ট গ্র্যাজুয়েশন করছিল। ফেব্রুয়ারি 2022 থেকে এমন কিছু ঘটনা ঘটতে থাকে যা ধীরে ধীরে এই বাসযাত্রা থেকে শুরু হওয়া রোমান্টিক গল্পটাকে এক নির্মম হত্যাকাণ্ডে পরিণত করে। শেরন জানত না যে গ্রীষ্মার পরিবারের পক্ষ থেকে তার বিয়ের কথা আগেই ঠিক করা হয়েছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল গ্রীষ্মা শেরনের সঙ্গে সম্পর্কে থাকার পরেও এই পারিবারিকভাবে নির্ধারিত বিয়েতে খুশি ছিল। সম্ভবত কারণ নাগেরকৈল এলাকার সেই ছেলেটি ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিল এবং একটি স্থিতিশীল ও ভালো চাকরির কারণে গ্রীষ্মার পছন্দের তালিকায় চলে আসে। যেখানে শেরন গ্রীষ্মার সঙ্গে জীবন কাটানোর স্বপ্ন দেখছিল, সেখানে গ্রীষ্মার কাছে এটা ছিল শুধুই একটা সম্পর্ক যা সে যতদিন না আরও ভালো অপশন পায় ততদিন চালিয়ে যেতে চেয়েছিল। অবশেষে গ্রীষ্মা তার পরিবারের পছন্দের ছেলেটির সঙ্গে 4 মার্চ 2022 এনগেজমেন্ট সেরে ফেলে এবং 1 বছর পর তাদের বিয়ের দিনও নির্ধারিত হয়। এই খবর শোনার পর শেরন গ্রীষ্মার সঙ্গে ব্রেকআপ করে দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নেয়, কিন্তু সম্পর্কের মধ্যে পুনরায় আগুন জ্বালানোর দায় ছিল গ্রীষ্মার। সে শেরনকে প্রতিশ্রুতি দেয় যে সে কেবল তাকেই বিয়ে করবে, যখন বাস্তবে তার মনোযোগ ছিল আগামী বছর সেনাবাহিনীর সেই যুবককে বিয়ে করে নতুন শহরে নিজের জীবন শুরু করার দিক। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শেরনের ভালোবাসা গ্রীষ্মার জন্য আরও গভীর হতে থাকে। শেরন এই সম্পর্কে সিরিয়াস ছিল কারণ গ্রীষ্মা তার সঙ্গে বড় বড় প্রতিশ্রুতি করেছিল। বিয়ের দিন যত কাছে আসছিল ততই গ্রীষ্মা চাচ্ছিল শেরন থেকে মুক্তি পেতে। তবে সে জানত এটি সহজ হবে না, তাই সে এক নতুন চাল খেলল, কুণ্ডলির গ্রহদোষের নাটক। সে শেরনকে জানায় যে জ্যোতিষী বলেছে তার কুণ্ডলিতে জাতক দোষ আছে, যার ফলে তার প্রথম স্বামীর মৃত্যু হবে। এই জাতক দোষ ছিল গ্রীষ্মার পরিকল্পিত একটি কৌশল, যাতে শেরন ভয় পেয়ে সম্পর্ক থেকে নিজেই সরে যায়। কিন্তু এই চাল উল্টো গিয়ে পড়ে, কারণ শেরন এসব কুসংস্কারকে অর্থহীন বলে উড়িয়ে দেয় এবং ঘোষণা করে যে সে এখনই গ্রীষ্মাকে বিয়ে করে দেখিয়ে দেবে যে এসব ভিত্তিহীন। গ্রীষ্মা অনেক চেষ্টা করেও শেরনকে আটকাতে পারেনি, বরং শেরন তাকে কেরালার ব্রেট্টুকার চার্চে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলে। গ্রীষ্মা বুঝতে পারে যে শেরন যে কোনো মূল্যে তাকে পেতে চায় এবং সহজে ছাড়বে না, কিন্তু গ্রীষ্মাও ছিল ধূর্ত। সে সঙ্গে সঙ্গেই চাল পাল্টে দেয় এবং শেরনের স্ত্রী হওয়ার অভিনয় শুরু করে। যখনই সে শেরনের সঙ্গে থাকত তখন সে সিঁদুর পরে ও গলায় মঙ্গলসূত্র ধারণ করত। শুধু তাই নয়, চার্চে বিয়ের পর তারা 13 আগস্ট ও 18 আগস্ট 2022 কন্যাকুমারীর থিরপরাপুর গোল্ডেন ক্যাসল হোটেলে চেক ইন করে এবং শারীরিক সম্পর্ক স্থাপন করে। শেরনের কাছে গ্রীষ্মা তার স্ত্রী হয়ে উঠেছিল এবং সে এই সম্পর্ক নিয়ে খুবই খুশি ছিল। কিন্তু গ্রীষ্মার মুখের হাসি ছিল নকল। তার মনের মধ্যে তখনও ষড়যন্ত্রের নকশা চলছিল, যার প্লট সে কেরালার এর্নাকুলামের ওল্ড মার্থান্ডা ব্রিজে তৈরি করেছিল, যেখানে সে শেরনকে জুস চ্যালেঞ্জ এর নাম করে ডেকে নিয়ে গিয়েছিল। শেরন এটি মজার একটি মুহূর্ত ভেবে ভিডিও রেকর্ড করতে শুরু করে, কিন্তু গ্রীষ্মা চায়নি এটি রেকর্ড হোক, কারণ তার হাতে ধরা দুটি ম্যাঙ্গো ফ্লেভারের জুস বোতলের মধ্যে একটিতে সে আগেই 50টি প্যারাসিটামল ট্যাবলেট মিশিয়ে রেখেছিল। যদি এই ভিডিও ক্লিপটি মনোযোগ দিয়ে দেখা যায় তাহলে বোঝা যাবে যে এক বোতলের সিল আগে থেকেই খোলা ছিল, কারণ গ্রীষ্মা তাতে ওষুধ মেশানোর জন্য এটি আগেই খুলেছিল। অন্যদিকে যে বোতলটি সে নিজে পান করার জন্য এনেছিল সেটি সিলপ্যাক ছিল এবং খুলতে তার কিছুটা সময় লেগেছিল। ভিডিও শুরু হতেই গ্রীষ্মার কপালে চিন্তার ভাঁজ পড়ে, যা সে ঠোঁটে নকল হাসি দিয়ে ঢাকার চেষ্টা করে।
ষড়যন্ত্র সফল করার আগে তার চোখের মধ্যে লুকানো ঘৃণা ক্যামেরায় ধরা পড়ে, কিন্তু শেরন তা বুঝতে পারেনি। যখন গ্রীষ্মার কথায় শেরন জুস পান করতে শুরু করে, তখনই তার জিভে কেমন যেন একটা তিতা স্বাদ লাগে, ফলে সে প্রথম চুমুকেই তা ফেলে দেয়। এটি দেখে গ্রীষ্মা বিচলিত হয়ে পড়ে, কারণ তার ধারণা ছিল যে জুসের মিষ্টি স্বাদ ওষুধের তিক্ততা ঢেকে দেবে। কোনো সন্দেহ যাতে না হয়, তাই সে তাড়াতাড়ি 2 বোতলই ফেলে দেয় এবং বলে দেয় যে হয়তো জুসই নষ্ট ছিল। 4 দিন আগেই সে শেরনের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিল, আর আজ সে তার প্রাণ নিতে উদ্যত হয়েছিল। এই পরিকল্পনা ব্যর্থ হলেও গ্রীষ্মার ইচ্ছা বদলায়নি। 13 অক্টোবর 2022-এর সন্ধ্যায় গ্রীষ্মা ও শেরনের মধ্যে হোয়াটসঅ্যাপে দীর্ঘ চ্যাট চলে। রাত 11টা 2 মিনিটে গ্রীষ্মা শেরনকে ফোন করে এবং তারা 1 ঘণ্টারও বেশি কথা বলে। সেই সময় গ্রীষ্মা কৌশলে যৌন সংলাপ ব্যবহার করে শেরনকে প্রলুব্ধ করে এবং জানায় যে পরদিন সে বাড়িতে একা থাকবে, কারণ তার মা ও মামা সকাল 10টার পর বাইরে চলে যাবে। 14 অক্টোবর 2022-এর সকাল থেকেই গ্রীষ্মা শেরনকে কল ও টেক্সট করতে থাকে, যাতে শেরনের মনোভাব না বদলা। অবশেষে সকাল 10টায় শেরন তার বন্ধু রেজনের সঙ্গে বাইকে করে গ্রীষ্মার বাড়িতে পৌঁছে যায়। গ্রীষ্মা আগে থেকেই গেট খোলা রেখে দেয়, যাতে শেরন সরাসরি বাড়িতে প্রবেশ করতে পারে, আর তার বন্ধু বাইক নিয়ে বাইরে অপেক্ষা করতে থাকে। গ্রীষ্মা এক মারাত্মক ফাঁদ পেতে রেখেছিল, যেখানে শেরন পুরোপুরি ফেঁসে যাওয়ার পথে ছিল। শেরন যখন বাড়ির ভেতর ঢোকে, তখন গ্রীষ্মা প্রথমে সাধারণ কথাবার্তা বলে। তারপর সে শেরনকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তুমি তো সবসময় আমার কোশ্যাম খাওয়া নিয়ে মজা উড়াও, তাহলে আজ প্রমাণ করো তুমি এটা খেতে পারো। কোশ্যাম হল আয়ুর্বেদিক পানীয়, যা বিভিন্ন ভেষজ উপাদানের সংমিশ্রণে তৈরি হয় এবং শরীরের নানা সমস্যার সমাধান দিতে ব্যবহৃত হয়। গ্রীষ্মা শেরনকে আগেই জানিয়েছিল যে সে কিছু শারীরিক সমস্যার জন্য কোশ্যাম খায়। শেরন এই ব্যাপারটিকে মজার ছলে নিত এবং তার কোশ্যাম খাওয়া নিয়ে মজা করত। গ্রীষ্মা এই সুযোগ কাজে লাগা। সে শেরনকে কোশ্যাম খাওয়ার চ্যালেঞ্জ দেয়, কিন্তু শেরন জানত না যে এতে আগেই বিষ মেশানো হয়েছে। গ্রীষ্মা এতে তার মায়ের হাঁটুর ব্যথার জন্য ব্যবহৃত ওষুধ মিশিয়ে রেখেছিল। এখানেই শেষ নয়, গ্রীষ্মা এটি কেবল মনের খেয়ালে করেনি, বরং সে এই বিষ সম্পর্কে গভীরভাবে গবেষণা করেছিল, যাতে নিশ্চিত করা যায় যে শেরনের মৃত্যু হবে। শেরনের সবচেয়ে বড় ভুল ছিল এই ফাঁদে পড়ে যাওয়া। সে কোশ্যাম পুরোপুরি পান করে ফেলে। এটি অত্যন্ত তেতো স্বাদযুক্ত ছিল, কিন্তু গ্রীষ্মা আগে থেকেই ফ্রুটি কিনে রেখেছিল। সে জানত যে শেরন কোশ্যামের স্বাদ খারাপ লাগবে, তাই সঙ্গে সঙ্গে তাকে ফ্রুটি দেয়, যাতে সে দ্রুত সেই স্বাদ ভুলে যায়। কিন্তু ততক্ষণে বিষ শরীরে প্রবেশ করে গিয়েছিল। বিষ দ্রুত কাজ করা শুরু করে। শেরন প্রথমে গ্রীষ্মার বাড়ির টয়লেটে বমি করে, তারপর বাইরে দৌড়ে এসে রাস্তার ধারে আরও বমি করতে থাকে। বাইরে দাঁড়িয়ে থাকা তার বন্ধু রেজন হতভম্ব হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে শেরনকে বাইকে বসিয়ে বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু শেরনের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। সে বারবার বমি করতে থাকে। রাস্তায়ও কয়েকবার বাইক থামিয়ে বমি করে। রেজন লক্ষ্য করে যে শেরনের বমির রং সবুজাব। সে অবাক হয়ে শেরনকে জিজ্ঞেস করে, তোর হঠাৎ এমন কি হল? শেরন জানায়, আমি কোশ্যাম আর ফ্রুটি খাওয়ার পর থেকেই এমন বমি করছি। কিন্তু সে তখনও বুঝতে পারেনি যে এটি একটি ষড়যন্ত্র। সে ভেবেছিল হয়তো কোশ্যাম আর ফ্রুটির সংমিশ্রণে তার শরীরে প্রতিক্রিয়া হয়েছে। সে আশা করছিল যে কয়েকবার বমি হলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু কেউ কি জানত যে আগামী 3 দিনে 3টি হাসপাতাল বদলানোর পরও তার অবস্থার উন্নতি হবে না, বরং অবস্থা আরও খারাপ হয়ে যাবে। শেরন কখনো ভাবতেও পারেনি যে যাকে আমি ভালোবাসি সেই আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চাইছে। শেরন যখন গ্রীষ্মার বাড়ি থেকে বেরিয়ে যায়, তখন তার ফোনে গ্রীষ্মার পাঠানো মেসেজ আসে। গ্রীষ্মা তাকে আশ্বস্ত করার চেষ্টা করে যে বমি হওয়া স্বাভাবিক, কারণ কোশ্যাম খাওয়ার পর তারও বমি হয়েছিল। এমনকি সে শেরনকে সরি বলে এবং জানায়, এটা আমারই ভুল, এটা ভেবে আমার মানসিক শান্তি চলে গেছে। এই সমস্ত মেসেজ শেরনের বাড়ি থেকে বেরোনোর পর এবং দুপুর 12টা 3 পর্যন্ত পাঠানো হয়। তারপর ঠিক 12টা 5-এ গ্রীষ্মা তাকে ভিডিও কল করতে বলে, কিন্তু শারীরিক দুর্বলতার কারণে শেরন কল ধরতে অস্বীকার করে। শেরন জানায়, ফিরে আসার সময় আমি 3বার সবুজ রঙের বমি করেছি। গ্রীষ্মা বারবার নিজের ভুলের জন্য নিজেকে দোষারোপ করছিল এবং শেরনের কাছে মাফ চাইছিল, কিন্তু সে সত্যিই অনুতপ্ত ছিল না। এই নকল অনুশোচনা ছিল কেবল তার অপরাধ ঢাকার কৌশল। শেরন তখনও বিশ্বাস করছিল যে গ্রীষ্মার কোনো দোষ নেই। সে বরং গ্রীষ্মাকেই সান্ত্বনা দিচ্ছিল, তুমি দুশ্চিন্তা করো না, এটা কোনো বড় সমস্যা নয়, এটা তোমার দোষ নয়, আমি ঠিক হয়ে যাব। গ্রীষ্মার এই মিথ্যে অনুশোচনা এবং ম্যানিপুলেটিভ ট্রিক শেরনের উপর কাজ করেছিল, কারণ সে তখনও বুঝতে পারেনি যে এটি নিছক দুর্ঘটনা নয়,
বরং তার বিরুদ্ধে একটি পরিকল্পিত হত্যার ষড়যন্ত্র। গ্রীষ্মা এতটাই ধূর্ত ছিল যে সে যেকোনো উপায়ে শেরনের মনোযোগ এই বিষয়ে সরিয়ে নিতে চেয়েছিল যে তার বমি কোশ্যামের কারণে নয়, বরং সেই জুসের কারণে হয়েছে যা সে কোশ্যাম খাওয়ার পর পান করেছিল। তাই সে শেরনকে বলে যে তারও বমি হয়েছিল, কিন্তু সেটি সবুজ রঙের ছিল না। এটি সে ইচ্ছাকৃতভাবে বলেছিল যাতে শেরন তার লক্ষণগুলোকে হালকা মনে করে এবং চিকিৎসায় দেরি করে। আর দেরি মানেই ছিল মৃত্যুর সম্ভাবনা আরও বেড়ে যাওয়া। সেদিন বিকেল ৫:২৩ শেরন বারবার গ্রীষ্মাকে বলছিল যে ব্যক্তি তোমাকে এই কোশ্যাম দিয়েছিল তার সঙ্গে যোগাযোগ করো। কিন্তু গ্রীষ্মা ইচ্ছাকৃতভাবে কিছুই বলেনি। উল্টো সে শেরনের কাছে জানতে চাইল, তোমাকে কি হাসপাতালে ভর্তি করা হয়েছে? শেরন উত্তর দিল, হ্যাঁ, আমি পারসালা হাসপাতালের ভর্তি আছি। আমি পুরো রাত বমি করেছি। পরের দিন ১৫ অক্টোবর ২০২২ এটি জানা যায় যে গ্রীষ্মা কিছু গুরুত্বপূর্ণ মেসেজ ডিলিট করে ফেলেছে। সেদিন সকাল ৯টা নাগাদ শেরন গ্রীষ্মার ওপর রাগ দেখিয়ে বলে, এই কোশ্যাম চ্যালেঞ্জের জন্যই আমার এই অবস্থা হয়েছে। কিন্তু গ্রীষ্মা আবারও সেই পুরনো গল্প বলে, এটা কোশ্যামের কারণে নয়, জুসের কারণে হয়েছে। এবং সে আবার সরি বলে। দুপুর ২টো থেকে ৩:৩০ এর মধ্যে শেরন তাকে জানায়, আমার গলায় প্রচণ্ড ব্যথা, আমি ঠিক করে কথা বলতে পারছি না, এমনকি এক ফোঁটা জলও গিলতে পারছি না। আমি খুব অসুস্থ বোধ করছি, এখন আর ফোনেও কথা বলতে পারব না। ২ দিন পর ১৭ অক্টোবর শেরন তার শেষ মেসেজে গ্রীষ্মাকে জানায়, আমি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন আছি। এরপর থেকে গ্রীষ্মা মেসেজ পাঠিয়েছিল, কিন্তু শেরন আর কোনো উত্তর দেয়নি, কারণ তখন পর্যন্ত সে এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে উত্তর দেওয়া অসম্ভব হয়ে গিয়েছিল। ১৭ অক্টোবরের সন্ধ্যায় শেরনের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে ডাক্তাররা তৎক্ষণাৎ তাকে আইসিইউতে ভর্তি করে এবং ডায়ালাইসিস শুরু করে। শেরনের বড় ভাই শিমন রাজ, যিনি পেশায় একজন আয়ুর্বেদিক ডাক্তার, তিনি শেরনের বন্ধু রেজিন এর সঙ্গে যোগাযোগ করে। রেজিন সেই বন্ধু যে সেদিন শেরনের সঙ্গে গ্রীষ্মার বাড়িতে গিয়েছিল। রেজিন শিমনকে বিস্তারিত জানায় কিভাবে কোশ্যাম খাওয়ার পর থেকেই শেরন বমি করতে শুরু করেছিল। শিমন সঙ্গে সঙ্গে ডাক্তার অরুণা কে সমস্ত তথ্য জানা। ডাক্তার অরুণা অবিলম্বে মেডিকেল কলেজ পুলিশকে জানিয়ে দেন। ২০ অক্টোবর সন্ধ্যা ৭:১৫ শেরনের জুডিশিয়াল ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি নেওয়া হয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটি তার মৃত্যুপূর্ব ঘোষণা ডিক্লারেশন হয়ে যায়। শেরন পুরো স্টেটমেন্ট বলতে পারেনি, কিন্তু ভাঙা ভাঙা শব্দে সে জানায়, আমার প্রেমিকা আমাকে যে কোশ্যাম এবং ফ্রুটি দিয়েছিল তা খাওয়ার পর থেকেই আমি বমি ও ডায়রিয়ায় ভুগছি। যখন শেরনকে জিজ্ঞাসা করা হয়, তুমি কি কাউকে দোষী মনে করছ, সে কাউকে সরাসরি দোষারোপ করেনি। এই জবানবন্দি খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ পরে গ্রীষ্মা ডিফেন্স লিয়ার এই স্টেটমেন্টকে তার পক্ষে প্রমাণ হিসেবে ব্যবহার করে। ২২ অক্টোবর শেরনের বাবা আইসিইউতে প্রবেশের অনুমতি পান। শেরনের বড় ভাই শিমন রাজ দেখলেন বাবা কিছুক্ষণ আইসিইউতে থেকে বাইরে আসছেন এবং কান্নায় ভেঙে পড়েছে। তিনি শিমনকে বলেন, শেরন বলেছে যে সে বেঁচে থাকবে না। শেরন আরও স্বীকার করে যে গ্রীষ্মার সঙ্গে তার স্বামী স্ত্রীর মতো সম্পর্ক ছিল। তারা প্রায়ই হোটেলে যেত এবং একাধিকবার শারীরিক সম্পর্ক করেছিল। শেরন এও বলে, গ্রীষ্মা তাকে হোয়াটসঅ্যাপ কল এবং মেসেজে যৌন প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়েছিল। আর সেদিন তার বাড়িতেই সে আমাকে কোশ্যাম খাওয়ায়, যার পর থেকেই আমার শরীর খারাপ হতে শুরু করে। শিমন তৎক্ষণাৎ গ্রীষ্মাকে ফোন করে এবং সেই ওষুধ সম্পর্কে জিজ্ঞাসা করে যা সে শেরনকে দিয়েছিল। এটাই ছিল সেই ফোন কল যা গ্রীষ্মার মিথ্যার সবচেয়ে বড় প্রমাণ হয়ে ওঠে। ফোন কলে গ্রীষ্মা শিমনকে জানায়, আমাদের বাড়িতে ক্যালিক থেকে একজন ডাক্তার এসেছিলেন, তিনি এই কোশ্যাম প্রেসক্রাইব করেছিলেন। কিন্তু যখন শিমন জানতে চান এই কোশ্যামের নাম কি, গ্রীষ্মা ভুল নাম বলে। শিমন তখন তাকে কোশ্যামের বোতলের ছবি এবং ডাক্তারের প্রেসক্রিপশন পাঠাতে বলে, কিন্তু গ্রীষ্মা তখন অজুহাত দিতে শুরু করে। সে বলে, আমার মা বোতল ধুজে ফেলেছেন, তাই লেবেল মুছে গেছে। আর ডাক্তার কোনো প্রেসক্রিপশন দেননি। গ্রীষ্মার কথাগুলো স্পষ্টতই তার অপরাধ ঢাকার চেষ্টা ছিল, কিন্তু তার মিথ্যা ধরা পড়ে গিয়েছিল। আর এরপরেই শেরনের মৃত্যুর তদন্ত নতুন মোড় নেয়। শিমন যখন গ্রীষ্মাকে বলে, তাহলে অন্তত বোতলের ক্যাপের ছবি পাঠাও, কারণ তাতেও ব্র্যান্ডের নাম লেখা থাকে। এবার গ্রীষ্মা আরেকটি মিথ্যা বলে, আসল বোতল তো আমার মায়ের কাছে আছে, মা ওষুধ অন্য বোতলে রেখে দেন। শিমন যখন আরও চাপ দেয়, তখন গ্রীষ্মা গুগল থেকে একটি কোশ্যামের বোতলের ছবি ডাউনলোড করে পাঠিয়ে দেয়। এই সমস্ত কিছু প্রমাণ করছিল
যে গ্রীষ্মা চায়নি শেরন সমজমতো সঠিক চিকিৎসা পাক। সে মূল কারণ লুকানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল। দুর্ভাগ্যবশত সে এতে সফল হয়। শেরনের লিভার এবং কিডনি বিকল হতে শুরু করে। প্রথম দিকে চিকিৎসকরা মনে করেছিলেন এটি শুধুমাত্র কপার সালফেট বিষক্রিয়া, তাই তাকে ভিন্ন মেডিকেল বিভাগে স্থানান্তর করা হয়। কিন্তু ৭২ ঘণ্টার মধ্যেই শেরনের পালস এবং শ্বাস প্রায় থেমে গিয়েছিল। ডাক্তাররা হাইফ্লো অক্সিজেন, ইনভেসিভ ও নন ইনভেসিভ ভেন্টিলেশন সব চেষ্টা করেও শেরনকে পুনরুজ্জীবিত করতে পারেননি। ১১ দিন ধরে শেরনের জন্য এটি ছিল এক ভয়ানক শাস্তির মতো। সে এক ফোঁটা জলও গিলতে পারছিল না। ২৫শে অক্টোবর সন্ধ্যা ৫টা ৫৫ মাল্টিপল অর্গান ফেলিওর ও কার্ডিয়াক অ্যারেস্টের কারণে শেরনের মৃত্যু হয়। পরের দিন ২৬ অক্টোবর সিমন পারসালা থানায় নিজের বয়ান রেকর্ড করান। পুলিশ এফআইআর দায়ের করে এবং শেরনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। এই মামলায় পুলিশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কোনো প্রত্যক্ষদর্শী ছিল না। সব প্রমাণ ছিল পারিপার্শ্বিক। ৩১ অক্টোবর পুলিশ গ্রীষ্মাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে। কিন্তু গ্রীষ্মা নতুন এক মিথ্যার গল্প সাজায়। সে পুলিশকে বলে, আমার বাগদত্তা আমাদের সম্পর্কে জেনে গিয়েছিল। সে বুঝতে পেরেছিল যে আমি আর শেরন একে অপরকে ভালোবাসি এবং কখনো আলাদা হতে পারব না। তাই সে নিজেই এই সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিল। ১৩ অক্টোবর শেরন গ্রীষ্মাকে দেখা করতে বলে, কিন্তু গ্রীষ্মা বারবার না বলা সত্ত্বেও শেরন ১৪ অক্টোবর তার বাড়িতে চলে আসে। সেখানে বিছানায় রাখা এনগেজমেন্ট অ্যালবাম দেখে ফেলে। এছাড়াও গ্রীষ্মার ফোন চেক করে তার বাগদত্তার কল হিস্ট্রি দেখতে পায়। এই দেখে সে রেগে গিয়ে গ্রীষ্মার গায়ে হাত তোলে। কিন্তু গ্রীষ্মা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। আমি যখন বাথরুমে গিয়েছিলাম তখন শেরন আমার মায়ের জন্য তৈরি করা ওষুধ নিজেই খেয়ে ফেলে। আমি তাকে কোনো বিষ দেইনি। পুলিশকে বিভ্রান্ত করতে গ্রীষ্মা থানায় রাখা টয়লেট ক্লিনার খাওয়ার নাটক করে। তৎক্ষণাৎ পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করা। কিন্তু যেহেতু এটি ছিল সম্পূর্ণ অভিনয়, তার শারীরিক অবস্থায় কোনো খারাপ পরিবর্তন হয়নি। পুলিশ তার নাটক ধরে ফেলে এবং একটানা জেরা করার পর গ্রীষ্মা নিজের দোষ স্বীকার করে। কিন্তু এই মামলা এখানেই শেষ হয়নি। পুলিশ গ্রীষ্মার মা ও কাকাকেও গ্রেপ্তার করে। তার মাকে গ্রেপ্তার করা হয় কারণ শেরনের বাবা অভিযোগ করেন যে তিনিও এই ষড়যন্ত্রে জড়িত। কাকার নাম ছিল নির্মলা কুমারন নায়ার। তাকে গ্রেপ্তার করা হয় কারণ সে প্রমাণ ধ্বংস করেছিল। কোর্টে মামলার শুনানি শুরু হলে এটি প্রসিকিউশনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, কারণ প্রত্যক্ষদর্শী কেউ ছিল না। তারা শুধুমাত্র বৈজ্ঞানিক, ডিজিটাল এবং পারিপার্শ্বিক প্রমাণের উপর নির্ভর করতে পারে। তাদের আদালতকে প্রমাণ করতে হতো শেরনের খুন গ্রীষ্মা ইচ্ছাকৃতভাবে করেছে, যাতে সে অন্য কাউকে বিয়ে করতে পারে। গ্রীষ্মার মোবাইল থেকে ডিলিট হওয়া সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যাট এবং ডেটা পুনরুদ্ধার করা হয়, যাতে প্রমাণ মেলে যে ১৩ অক্টোবর গ্রীষ্মা শেরনকে যৌন প্রলোভন দেখিয়ে বাড়িতে ডাকছিল। ২২ আগস্ট গ্রীষ্মা জুস চ্যালেঞ্জ নামে একটি পরিকল্পনা করে। সে প্যারাসিটামল ওষুধের উচ্চমাত্রার বিষক্রিয়া সম্পর্কে গুগলে ২৩ বার সার্চ করে। সবচেয়ে বড় প্রমাণ আসে শেরনের ময়নাতদন্ত রিপোর্ট থেকে, যেখানে উঠে আসে প্রশ্ন, গ্রীষ্মা কোশ্যামের মধ্যে এমন কি মিশিয়েছিল যা শেরনকে শেষ করে দিল। শেরনের শরীরে মারাত্মক অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। এটি একটি ক্ষয়কারী বিষ করোসিভ পয়জন ছিল। ডাক্তাররা বলেন শেরনের ফুসফুসে যে ধরনের আঘাত পাওয়া গেছে তাতে বোঝা যায় এটি কোনো সাধারণ ওষুধ ছিল না, এটি নিশ্চিতভাবেই একটি বিষ। গ্রীষ্মা তার একের পর এক মিথ্যার মাধ্যমে শেরনকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। তার ষড়যন্ত্র এত নিখুঁতভাবে সাজানো ছিল যে প্রথম দিকে এটি দুর্ঘটনা বলে মনে হয়, কিন্তু পুলিশের কঠোর তদন্তের পর সত্য প্রকাশিত হয় এবং এই নৃশংস হত্যাকাণ্ডের আসল অপরাধী ধরা পড়ে। হর্বিসাইড হল এক ধরনের রাসায়নিক পদার্থ যা অবাঞ্ছিত গাছপালা ও আগাছা ধ্বংস করতে ব্যবহৃত হয়। গ্রীষ্মার কাকা নির্মলা কুমারন নায়ার একজন কৃষিবিজ্ঞানী ছিলেন এবং তিনি প্রায়ই সেই বাড়িতেই থাকতেন যেখানে শেরন শেষবার গ্রীষ্মার সঙ্গে দেখা করতে গিয়েছি। ডেডলি হর্বিসাইড বেআইনি ও অত্যন্ত বিষাক্ত। গ্রীষ্মার কাকা যে ব্র্যান্ডের হর্বিসাইড কিনেছিলেন সেটি এতটাই বিষাক্ত যে কেরালা সরকার এটি নিষিদ্ধ করেছে। কিন্তু কেরালা সীমান্তের কিছু দোকানদার এটি তামিলনাড়ু থেকে বেআইনিভাবে চোরাচালান করে আনেন এবং গোপনে বিক্রি করে। যেহেতু এটি অবৈধ, তাই এর জন্য কোনো বিলও ইস্যু করা হয় না। গ্রীষ্মা একজন মেধাবী ছাত্রী ছিল এবং কলেজের টপারও ছিল, কিন্তু সে তার বুদ্ধি ব্যবহার করেছিল খুনের ষড়যন্ত্র বাস্তবায়িত করতে। সে জানত যে তাদের বাড়িতে অত্যন্ত বিষাক্ত হর্বিসাইড আছে। সে ইন্টারনেটে বিস্তরভাবে সার্চ করেছিল যে মানুষের শরীরে এটি কী প্রভাব ফেলে।
এই রাসায়নিক এতটাই মারাত্মক যে শরীরে প্রবেশের ১ ঘণ্টার মধ্যেই কিডনি, ফুসফুস এবং লিভার বিকল হতে শুরু করে। যদি ২৪ ঘণ্টার মধ্যে চিকিৎসকরা এটি শনাক্ত করতে না পারেন, তবে ৯০-২০ মূত্রের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। গ্রীষ্মার কৌশল, শেরন ও সিমনকে বিভ্রান্ত করা। গ্রীষ্মা এটি ভালো করেই জানত, তাই সে প্রথমে শেরনকে এবং পরে তার ভাই সিমনকে ভুল পথে চালিত করে। সে ইচ্ছাকৃতভাবে শেরনকে চিকিৎসা নিতে দেরি করায়, যাতে তাকে বাঁচানো অসম্ভব হয়ে যায়। একবার ভাবুন, একজন মেয়ে কতটা নৃশংস হতে পারে যে সে এত ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে কাউকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। ২৮শে অক্টোবর ২০২২, শেরনের মৃত্যুর ৩ দিন পর গ্রীষ্মার মনে ভয় জন্মায় যে পুলিশ যদি তার ডিলিট করা হোয়াটসঅ্যাপ মেসেজ উদ্ধার করে, তবে তার ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে। তাই সে গুগলে সার্চ করে ডিলিট করা হোয়াটসঅ্যাপ মেসেজ কিভাবে চিরতরে মুছে ফেলা যায়। কিন্তু শেষ পর্যন্ত পুলিশের কঠোর জেরার মুখে সে নিজের অপরাধ স্বীকার করে। পুলিশ গ্রীষ্মার মোবাইল থেকে ডিলিট হওয়া সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যাট উদ্ধার করে। এতে স্পষ্টভাবে প্রমাণ মেলে যে গ্রীষ্মা ইচ্ছাকৃতভাবে শেরনকে ফাঁদে ফেলে হত্যা করেছে। এই ঘটনা প্রমাণ করে, কোনো অপরাধী তার অপরাধ যতই গোপন করার চেষ্টা করুক, সত্য একদিন সামনে আসবেই। এই ঘটনাটি আমাদের এক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। বিশ্বাস, ভালোবাসা এবং সম্পর্ক কখনোই স্বার্থপরতার ভিত্তিতে গড়ে ওঠে না। গ্রীষ্মা নিজের স্বার্থের জন্য শেরনের বিশ্বাসের সঙ্গে প্রতারণা করেছিল, যা তার মৃত্যুর কারণ হয়। এই ঘটনা প্রমাণ করে যে লোভ, হিংসা ও অষ্টতা একসময় ধ্বংসের দিকে নিয়ে যায়। আমাদের সবসময় সতর্ক থাকতে হবে, যেন কেউ আমাদের বিশ্বাসের সুযোগ নিয়ে কোনো বিপদে ফেলতে না পারে। গ্রীষ্মা তার মেধা ভুল পথে ব্যবহার করেছিল। যদি সে এই একই বুদ্ধি ভালো কাজে লাগাত, তাহলে হয়তো তার জীবন অন্যরকম হতো। প্রযুক্তি ও জ্ঞানকে ভালো উদ্দেশ্যে ব্যবহার করাই একজন সত্যিকারের বুদ্ধিমান মানুষের পরিচয়। আইনের হাত অনেক লম্বা এবং সত্য কখনো গোপন থাকে না। এই ঘটনা প্রমাণ করে, অপরাধী যতই চালাক হোক না কেন, শেষ পর্যন্ত তার শাস্তি হবে। অতএব আমাদের উচিত সততা, মানবতা ও নৈতিকতার পথে চলা। কারণ সৎ পথে চললে জীবন সুন্দর ও সফল হয়।